আপনাদের সবাইকে স্বাগত জানাই সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আমন্ত্রিত অতিথির সাথে সমাজে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। আমাদের আজকের বিষয় সম্প্রীতি কতদূর। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কুদ্দুস আফরাদ, আছেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শকৃত নোমান, এবং আমাদের সাথে অনলাইনে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে অজয় দাশগুপ্ত আসতে চাই। দূর দেশে বসে শুনছেন বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে। এবার দুর্গাপূজা যতটা উৎসবের আমেজে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত বেদনায় তা শেষ হয়েছে এবং এই হামলা এখনও চলছে। সরাসরি বলতে হয় হিন্দুদের উপরে হামলা হচ্ছে দেশব্যাপী। তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, বসতভিটা পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। এই যে একটা চিত্র, আপনারা দূর দেশে বসে বাংলাদেশ সম্পর্কে কিরকম ভাবনা আসে আপনাদের ভেতরে? আপনাকে ধন্যবাদ এবং আজকে সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি। কথাগুলো কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। জি, এবং যে কথা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে এত অপমান এবং এত বঞ্চনা ও বেদনার পূজা এর আগে কোনোদিন বাংলাদেশে আসেনি। 1973 সালে এই দেশ স্বাধীন হবার পর চট্টগ্রামে প্রথম আমরা দেখেছি মূর্তি নিধনের উৎসব। সেই সময় চট্টগ্রামে দুটি একটি মূর্তি বাদে সমস্ত মূর্তিগুলো ছিল, দুর্গা প্রতিমা ছিল ধরহীন, মাথাটা ধর থেকে আলাদা করে ফেলা হয়েছিল। আজকে 50 বছর পর স্বাধীন বাংলাদেশের জন্মজয়ন্তী এই সমস্ত অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে এসে রক্ত এবং বেদনা মিশ্রিত একটা দুর্গাপূজা প্রবাসীরা দেখলেন এবং সারা বিশ্বে এই কলঙ্ক আজকে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই জানি জাতিসংঘ থেকে প্রতিবাদ করা হয় এবং অন্যগুলো মিউট হলে মনে হয় শোনা যাবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ, বলছি যে আপনার এখন সারা বিশ্বে কিন্তু ইসকনের উপর যেহেতু হামলা হয়েছে, তাদের কিন্তু সারা বিশ্বে শাখা রয়েছে। সেটা আর্জেন্টিনা থেকে, রাশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং গতকালকে এখানে একটা জুম মিটিং হয়েছে সিডনিতে। সারা অস্ট্রেলিয়ার যারা বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এই ঘটনায় বিচলিত, হতবাক এবং স্তম্ভিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে ক্ষমতায় রেখে আশা করেছিলাম যে বাংলাদেশে একটা শুভ পরিবর্তন ঘটবে, সাম্প্রদায়িকতার অবসান হবে, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি আওয়ামী হেফাজত লীগ হিসাবে আজকে আওয়ামী লীগের পুনঃ আবির্ভাব হচ্ছে এবং এই অশুভ প্রেতাত্মা আওয়ামী লীগকে কোথায় নিয়ে যায় সেটা আমরা 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 আপনার লাইনটা একটু ঠিকঠাক করে আবার ফেরত আসছি আপনার কাছে। আমি স্টুডিওতে একটু আসতে চাই। শকৃত নোমান, ঘটনাগুলো তো ঘটছে, আমরা প্রতিক্রিয়াও দিচ্ছি, কিন্তু একটা কথা বলা হয় যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনার কাছে কি মনে হয় এটা সত্য কথা? সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ এক সময় ছিল, ইতিহাস তাই বলে। আমরা যখন কিন্তু আমাদের এখানে হাঙ্গামার ইতিহাসও তো প্রাচীন। হাঙ্গামের ইতিহাস প্রাচীন, কিন্তু আপনি যদি দেখেন মোগল এবং সুলতানি আমলে যদি আমরা দেখি, তখন কিন্তু হাঙ্গামের ইতিহাস ছিল না। আমাদের এখানে বহিরাগত শাসকরা এসেছেন, আমাদের সঙ্গে মিশে গিয়েছেন, আমাদের সংস্কৃতির সঙ্গে, হিন্দুয়ানি সংস্কৃতি যেটাকে বলা হয় বা সনাতন সংস্কৃতির সঙ্গে এবং মুসলিম সংস্কৃতির সঙ্গে আপোষ করে আমাদের এখানে শাসকরা শাসন করেছেন। বলে আপনি যে আকবরের সময় যদি আমরা দেখি, শাহজাহানের সময় যদি আমরা দেখি, তখন কিন্তু কোনো ধরনের সাম্প্রদায়িক কলহ তৈরি হয়নি। পরবর্তীকালে আওরঙ্গজেবের আমলে আমরা সাম্প্রদায়িকতার প্রথম সূত্রপাত দেখতে পাই, যার পরবর্তীকালে সাম্প্রদায়িকতার যে বীজ বাষ্প তৈরি হয় তিতুমির, যাকে আমরা বিপ্লবী বলছি, এবং হাদি শরীয়তুল্লাহ, যারা ইসলামকে সংস্কারের নাম করে এক ধরনের কট্টর মরু আরবের ইসলামকে বাংলাদেশের মানুষের করে চাপিয়ে দিতে চেয়েছিল। যদিও এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমার একটা ইতিহাসের পাঠ আছে, আমার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখি আমি হাদি শরীয়তুল্লাহ এবং তিতুমির আরবীয় কট্টর ইসলামকে বাংলার যে
মরমীবাদী ইসলাম যেটা আমি বলি, পীরের মাধ্যমে যেটা এসেছিল এই ভারতবর্ষে, সেটাকে সংস্কার করতে গিয়ে আমাদের সর্বনাশটা ঘটিয়েছে। পরবর্তীকালে ইংরেজদের ডিভাইড অ্যান্ড রোল পলিসির কারণে আমাদের এখানে সাম্প্রদায়িকতা সূত্র আরও বেশি ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ে। সেই সাম্প্রদায়িকতা কালে কালে রাজনীতিতে সবসময় আমরা দেখতে পাই। 71 পরবর্তী সালে 71 তো যাহা ঘটেছে সাম্প্রদায়িকতা পাকিস্তানিরা করেছে আমাদের সঙ্গে, এরপরে প্রত্যেক শাসকরা এসে আমাদের এখানে কিন্তু সাম্প্রদায়িক কার্যক্রম চালিয়েছে। তারা ভুলে গেছে যে বাংলাদেশ শুধুমাত্র কোনো একটি ধর্ম সম্প্রদায়ের মানুষের দেশ নয়। এখানে শুধু হিন্দু নয়, এখানে বৌদ্ধরা থাকে, এখানে অন্যান্য গৌণ ধর্ম সম্প্রদায়ের মানুষরা থাকে, যারা হচ্ছে হিন্দু ধর্মের প্রাতিষ্ঠানিক রূপের বাইরে, যারা যেমন খেতলাল, যেমন মতুয়া, এই অসংখ্য ধর্ম সম্প্রদায় আছে। মতুয়া আপনি যদি ফরিদপুর অঞ্চলে নিশ্চয় জানেন, লাখ লাখ মানুষ মতুয়া ধর্ম সম্প্রদায়ের অনুসারী। এরা হচ্ছে হিন্দু ধর্মের প্রাতিষ্ঠানিকতার বাইরে এসে দাঁড়িয়েছে তারা। তো এখন আমাদের রাষ্ট্র, যেমন আজকে ওবায়দুল কাদের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে, শহীদ মিনারে বলছেন, ভয় পাবেন না, আমরা পাশে আছি হিন্দু ভাইয়েরা। এই কথাটাই পুরোপুরি একটা আপত্তিজনক কথা। উনি বলবেন, হে দেশবাসী ভয় পাবেন না, হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না বলার মধ্য দিয়ে আমি একটি জনগোষ্ঠীকে আলাদা করে দিচ্ছি, পৃথক করে দিচ্ছি। এই ধরনের রাজনীতিবিদরা যদি এই ধরনের শব্দ ইউজ করেন, কথা বলেন, তখন সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনার কারণ হয়ে দাঁড়ায়। আমরা স্পষ্টতই বলতে চাই, বা আমার কাণ্ডজ্ঞান যেটা বলে, কুমিল্লার ঘটনা, কোনো ধর্মপ্রাণ হিন্দুর পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না, কারণ সে তার ধর্মটাকে ভালোবাসে। একইভাবে কোনো ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না, কারণ সে তার কোরআনকে ভালোবাসে। কারা করেছে? এমন এক গোষ্ঠী, এমন এক ষড়যন্ত্রকারী গুটিবাজ, যারা হচ্ছে কোরআন কেটে তার ভিতরে ইয়াবা রাখতে দ্বিধা করে না, যারা মসজিদের ভিতরে ইয়াবা পাচার রাখতে দ্বিধা করে না, তারাই হচ্ছে এই ধরনের ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, তারাই হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে। কিন্তু মানুষ বুঝতে পারছে না, আমাদের সাধারণ জনগণ যারা গুজবে কান দিয়েছে। নোয়াখালীতে যে ঘটনা ঘটলো, পীরগঞ্জে যে ঘটনা ঘটলো, এবং আজকে সকালে ভোরে যে গাইবান্ধায় যে ঘটনা ঘটলো, একটা দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকেও থামছে না, সাম্প্রদায়িক সহিংসতা চলছে। মানুষ বুঝতে পারছে না। মানুষের আবেগকে অবশ্য আমি শ্রদ্ধা করি, মানুষের আবেগ ধর্ম নিয়ে আছে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু একজন মাওলানার রেফারেন্স দিয়ে আমি বলতে চাই, মাওলানা আবুল কালাম আজাদ বাশার বলছেন যে আবেগের সঙ্গে যদি বিবেক না থাকে, সে আবেগের কোনো দাম নাই। আমরা আবেগ রয়েছে আমাদের, কিন্তু বিবেক দিয়ে আমরা বিচার বুদ্ধি বিশ্লেষণ করতে পারছি না যে সত্যিকার অর্থেই হনুমানের কোলে কারো পক্ষে, কোনো ধর্মপ্রাণ হিন্দু মুসলমানের পক্ষে কোরআন শরীফ রাখতে পারে কিনা, এই বিবেক আমরা সাধারণ জনগণ খরচ করছে না। এখন মানুষের মধ্যে বিবেক এবং সচেতনতা বোধ জাগিয়ে তোলার দায়িত্ব কার? আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের, আমাদের শিক্ষা ব্যবস্থার। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা। আমাদের রাষ্ট্রধর্ম বলে একটা জিনিস আছে, ইসলাম এরশাদ যেটা করেছেন সেটা রেখে দেওয়া হয়েছে। একটা বহুজাতিক বহু সম্প্রদায় মানুষের দেশে কিভাবে একটি নির্দিষ্ট ধর্ম রাষ্ট্রধর্ম হয়ে থাকে, এটা আমাদের বোধগম্য নয়। একজন মানুষও যদি 17 কোটি মানুষের মধ্যে যদি 17 কোটি মুসলমান, 17 কোটি 9,99,99,099 জন মুসলমান থাকে, একজন শুধুমাত্র যদি অন্য ধর্মাবলম্বী থাকে, তবুও একটি সভ্য রাষ্ট্রে কোনো নির্দিষ্ট কোনো ধর্ম রাষ্ট্র হতে পারে না। আপনি জানেন, চীনের কোনো একটা দেশে, কোনো একটা অঞ্চলে একজন কলেজ ছাত্রী বহু দূর থেকে 10 মাইল পাড়ি দিয়ে স্কুলে আসে, তার জন্য শুধুমাত্র একটি ট্রেন এখনো পর্যন্ত ওই ছাত্রীকে আনতে যায়। কেন? সেখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, সবকিছু। এই হচ্ছে রাষ্ট্র, এটার নাম রাষ্ট্র। মানে আমরা যদি রাষ্ট্রকে এবং ধর্ম প্রতিষ্ঠানকে এক করে ফেলি, তখনই আমাদের আপনি রাষ্ট্রের এবং সরকারের মনোভাবটা তো নিশ্চয়ই ঝুমন দাসের বেলায় বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আশা করছেন কেন? আশা করছি, আমাদের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ, চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের 72 সংবিধানের কথা বলে, বঙ্গবন্ধু যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধরা বঙ্গবন্ধু নেত্রী দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগের কাছ থেকে আমরা সেই প্রত্যাশাটা করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ বারবার সেই প্রত্যাশা ভঙ্গ করেছে। হেফাজতের সঙ্গে 7 বছর ধরে তাদেরকে যে একটা ধর্মান্ধ গোষ্ঠীকে দিনের পর দিন আশকারা দিয়েছে, আমাদের সমস্ত প্রত্যাশা ভঙ্গ করেছে। নাসিরনগরের ঘটনা আমরা দেখেছি, যারা সাম্প্রদায়িক হামলা করেছে তাদেরকে পরবর্তীকালে নমিনেশন দেওয়া হয়েছে, প্রতিবাদের মুখে পরে বাদ দেওয়া হয়েছে। যদিও সাল্লার ঘটনায় দেখেছি আমরা কতটা নীরব ছিল আওয়ামী লীগ, এমনকি বিনা বিচারে 8 মাস সে কারাগারে কাছে আসতে চাই। এই যে আওয়ামী লীগের কাছে প্রত্যাশা, আবার আওয়ামী লীগের কারণেই হতাশা। 12 বছর ধরে দল ক্ষমতায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, প্রতিরোধে পাওয়া যায় না, তাকে শুধু পাওয়া যায় সাজানো গোছানো পুলিশি পাহারার মিছিলে। এরকম কেন? ধন্যবাদ আপনাকে।
চমৎকার আলোচনার জন্য একটু আগে মানে ইতিহাস বেস এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো উনি তুলে ধরলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটাই বলতে আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের জন্ম থেকে নিয়ে তার যে বিকাশ ধাপে ধাপে সে এগিয়েছে, তার রাজনৈতিক সংস্কৃতি উন্নত হয়েছে। তো সেই জন্য এবং আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধর এই দেশটা স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আওয়ামী লীগের কাছে প্রত্যাশা স্বভাবতই নাগরিক হিসেবে বাংলাদেশের যত নাগরিক আছেন 16 কোটি হোক 18 কোটি হোক, প্রত্যেক নাগরিকের প্রত্যাশা অন্যরকম। এটাও সত্য, গত কয়েক দশকের বৈশ্বিক পরিস্থিতি একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক যে উন্নয়ন ছিল, সাংস্কৃতিক যে উন্নয়ন ছিল, সেটা সেই ধারা গত 2 দশকে বাড়েনি। প্রথমত তাদের রাজনৈতিক যে ধারার থেকে তারা কিছুটা ক্ষমতার জন্য হয়তোবা অথবা কম্প্রোমাইজের জন্য কিছুটা চেঞ্জ আওয়ামী লীগ এসছে। আরেকটা জিনিস হচ্ছে আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতা এসছে, শাসন ক্ষমতার চরিত্রটা সবসময় সব দেশে এক একটা দলের যে রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য থাকে, একমাত্র আমি যদি বলি যে বাম আদর্শের যেসব দেশ যেসব জায়গায় ছাড়া অন্যান্য এই আমাদের বুর্জোয়া গণতন্ত্র বলে তাদের ঠিক আদর্শটা তার অক্ষুণ্ণ রাখতে পারে না। ক্ষমতায় আসার পরে তার একটা মিক্সচার অবস্থা চায় সবাই, অর্থাৎ তখন তার সেই কর্তব্যবোধ, তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে অন্য উদ্দেশ্যের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে এবং ক্ষমতা দীর্ঘায়িত হয়, সে দীর্ঘদিন থাকতে পারে। এটা সত্য যে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে ক্ষমতা দরকার আছে, ক্ষমতা ত্যাগ করে তো আর কেউ করবে না। সেই জন্য আওয়ামী লীগ কোনো জায়গায় কোনো সময় কম্প্রোমাইজ করছে, কিন্তু কিছু কিছু কম্প্রোমাইজ খুবই দৃষ্টিকটু হয়ে গেছে, খুবই চোখে পড়েছে। যে কম্প্রোমাইজগুলো আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য দিয়ে আওয়ামী লীগ সে কম্প্রোমাইজ না করলেও পারত, আওয়ামী লীগের সে সক্ষমতা ছিল। কিন্তু আওয়ামী লীগের ভিতরে এখন মানুষগুলো, যে মানুষগুলোকে নিয়ে এখন আওয়ামী লীগ চলছে, সেই মানুষগুলোর রাজনৈতিক মান, সাংস্কৃতিক মান, এই গণতান্ত্রিক তাদের চিন্তা চেতনার মান, এ নিয়েও কিন্তু প্রশ্ন আসছে। কারণ একটা দল পরিচালিত হয় তখনই যে সেই দলের বৈঠকগুলো কারা ধরছে, সেই দলের অন্যান্য কাজে কারা সম্পৃক্ত হচ্ছে। আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন এখন এই প্রতি শুক্রবার আসলে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লট অফ ছাত্র আজ জুম্মাবার বলে তারা ওই দিন একটা স্ট্যাটাস দেয়, আমার কাছে খুব খারাপ লাগে। জুম্মাবার তো বাড়ি, সে এইটা স্ট্যাটাস দিয়ে কেন জাগন? তা সে যে সংগঠন করে সেই সংগঠন এটা মানায় না। কারণ ধর্ম হচ্ছে অন্তরের বিষয়, একটু আগে উনি বললেন ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়, ধর্ম প্রকাশ করে কখনো হয় না, ধর্মটা হচ্ছে চর্চা। এর অর্থ কি সামগ্রিকভাবে আমাদের রাজনীতির তালিবানীকরণ হয়েছে? তালিবানীকরণ হয় নাই, তালিবানীকরণ হলে তো আর এই অবস্থা থাকতাম না। আমাদের রাজনীতি ক্রমে রাজনীতির যে সংস্কৃতিটা আছে, অর্থাৎ সেই সংস্কৃতিটাতে কিছুটা ধস নেমেছে এবং প্রত্যেকটা দলে। উনি বলছেন ঠিকই, এরশাদ যখন রাষ্ট্রধর্ম করে, আপনি নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন, দেখেন সেই জায়গাটা বিএনপি বিরোধিতা করেছে, আওয়ামী লীগ বিরোধিতা করছে, এমনকি যে দলকে বাংলাদেশের মানুষ একবার ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছে সেই জামাতে ইসলামী পর্যন্ত বলছে যে এটা উদ্দেশ্যমূলক। আজ জামাত ইসলামকেও সেটা গ্রহণ করছে, আওয়ামী লীগ গ্রহণ করেছে, ক্ষমতায় এসে সবাই গ্রহণ করেছে। শুধু আসলে কি ওই একটু আগে ব্যাখ্যা দিন, আসলে কি রাষ্ট্র যে অবস্থা, রাষ্ট্রের কি কোনো ধর্মের দরকার আছে? কোনো দরকার নেই। কিন্তু এটা বলা হচ্ছে যে ভোটের হিসাব, যে ভোটের হিসাবের কারণে এই আপোষগুলো করতে হচ্ছে। প্রশ্ন হলো যে এটা কি সত্যি তাদের ভোট বাড়ে? একটা কম্প্রোমাইজ হয়, ভোট বাড়ক না হোক, অন্য দলকে একটা মনোভুলানো সান্ত্বনা দিয়ে কিছু লোককে করা যায়। ভোট রাষ্ট্রের কোনো উপকার হয় না, আমি যেটা বলতে চাচ্ছি, রাষ্ট্রের কোনো উপকার হয় না। কেউ তো রাষ্ট্রের উপকার চিন্তা করছে না। হ্যাঁ, রাষ্ট্রের কোনো উপকার হয় না, বরঞ্চ রাষ্ট্রের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি করে। আমি একটু অজয়দার কাছে আবার আসছি, আশা করছি লাইনটি ঠিক হয়েছে। এই যেটা বলা হচ্ছে অজয় দাশগুপ্ত, যে আপোষ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে এক ধরনের আপোষ করে ভোটের কারণে, এ থেকে আসলে ভোট বাড়ে? কারণ আওয়ামী লীগের যে রাজনীতি, এটার জন্যই তো মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে। তার মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন, তার উদারতা, তার অসাম্প্রদায়িক চরিত্র, এগুলোই তো মানুষকে কাছে টানার জন্য যথেষ্ট। তাকে কেন ওই পথে যেতে হবে? আমি একটা কথা বলতে চাই, যেখানে বারবার বলা হচ্ছে যে ভোটের জন্য এটা করা হয়। ভোটই যে দেশে হয় না, সেখানে ভোটের জন্য মেরুকরণের প্রয়োজন।
যেখানে ভোটই হচ্ছে না গত এক দশক না, কিন্তু ভোটের হিসাবটা মাথায় আছে। হ্যাঁ, কিন্তু সেখানে তো ভোটের প্রয়োজন নেই তাদের। এবং তারা যেটা করছে, যেমন ধরেন একটা প্রসঙ্গ আমি তুলে আনতে চাই এখানে, হেফাজত যদি অভিনন্দন জানিয়ে না বলতো যে তারা পাঠ্যসূচি বদল করার জন্য সরকারকে ধন্যবাদ দিচ্ছে, আমরা তো জানতামই না যে রাতের অন্ধকারে এই পাঠ্যসূচি পরিবর্তন হয়ে গেছে। তো আওয়ামী লীগকে আমরা কিন্তু এখানে সবাই বলছি যে প্রগতিশীল দল, মুক্তিযুদ্ধের দল। মুক্তিযুদ্ধ যেমন, মুক্তিযোদ্ধারা যেমন একবার মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা থাকতে পারেননি অনেক, আমি তো মনে করি এখন আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের দল কিনে এই বিষয়ে প্রশ্ন দাঁড়িয়ে গেছে। এবং একটু আগে না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটা তো সত্য। যেটা কুদ্দুস আহমদ বলেছেন যে তাকে অনেক জায়গায় বদলাতে হয়েছে হয়তো পরিস্থিতিগত কারণে, কিন্তু বদলাতে গিয়ে কি দলের ভিতরে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে ভুলক্রমে হোক আর অজান্তে হোক জায়গা দেওয়া ঠিক হচ্ছে কিনা, সেটার একটা নৈতিক প্রশ্ন হয়তো রয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছে। যেটা আপনারা বলছেন যে ভোটের বাক্স কিংবা সুবিধাজনক জায়গায় থাকার জন্য, খেয়াল করবেন যে মতিঝিলের ঘটনার পরেই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে এবং মতিঝিলের ঘটনাকে সামলানো গেছে, হয়তো এর চাপ নেওয়া যায়নি। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আওয়ামী লীগ অবশ্যই একটা মহিরুহ দল, কিন্তু এই মহিরুহ দলের যারা মহিরুহ তারা আজকে কোথায়? এই যে বলা হলো একটু আগে, শহীদ মিনারে গিয়ে সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, তিনি তো প্রত্যেকদিন আসেন। আমরা বোধহয় লাইনটা ফ্রিজ হয়ে গেছে। সক্রিয় মান যে কথা বলছিলাম, আসলে ভোটের এই হিসাব, আসলে ভোট কি বাড়ায়? আমি আপনাকে বলি একটা কথা, আওয়ামী লীগ তো গত 13 বছরে সরকারের নজিরবিহীন উন্নয়ন করেছে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে এত উন্নয়ন আর আমরা দেখতে পাইনি। সরকার যতই ধর্মান্ধদের সঙ্গে আপোষ করুক, ধার্মিকদের সঙ্গে নয়, আমি উদ্ধকমার মধ্যে বলছি শব্দটা ধর্মান্ধ। ধার্মিকতা এবং ধর্মান্ধতা সম্পূর্ণ আলাদা জিনিস। ব্যক্তিগতভাবে আমি একজন ধার্মিক মানুষ হতেই পারি, আমার আব্বা একজন ধার্মিক মানুষ, আমার মা একজন ধার্মিক মানুষ, তারা ধর্মান্ধ নন। ধার্মিকদের ধর্মান্ধদের সঙ্গে যতই আপোষ করুক না কেন, হেফাজতের সঙ্গে যতই আপোষ করুক না কেন, কওমি সনদ যতই দেয়া হোক না কেন, তার একটি মাত্র ভোট বাড়েনি। কখনোই চরমনায়ের পীর, কখনোই হাটহাজারী মাদ্রাসার এই বিশাল 10 লাখ 20 লাখ 30 লাখ যাই দেখি যারা মধ্যজিলে এসেছিল, কখনো আওয়ামী লীগকে ভোট দেবে না। কারণ হচ্ছে, এই কারণটা খুবই স্পষ্ট। এখানে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র দেশ যেখানে বিভাজনটা খুবই প্রকট। পৃথিবীর আর কোথাও এত বিভাজন আমরা দেখি না। মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, বৈষ্ণব আছে, নানা জাতি, নানা ধরনের আদিবাসী, মণিপুরি, পাহাড়ি আছে। তারা একটা জায়গায়, মৌলিক জায়গায় তারা এক, যে এই ভারত আমাদের, এই ভারতটা তো মুসলমানদের উপর হামলা দেখছি নিয়মিত হয়ে দাঁড়িয়ে না। তাদের দেশের প্রশ্নে কিন্তু তারা কোনো আপোষ করে না। এখন তারা হামলা, ধর্মের ক্ষেত্রে তারা হামলা হচ্ছে, রাষ্ট্রের পক্ষে কোনো আপোষ। কিন্তু বাংলাদেশে দেখবেন একটা অংশ স্পষ্টতই এখনো পর্যন্ত মরু আরবের পন্থী, তারা স্পষ্টতই পাকিস্তান পন্থী। তারা যদি আমরা শহরে যারা এসি রুমে বসে থাকি, তারা এখানে থেকে গ্রামগঞ্জের অবস্থা বোঝা যাবে না কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, যেসব অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এবং রোহিঙ্গা অধ্যুষিত এখন যেসব কক্সবাজার এলাকাগুলো ভালো নাই, কিন্তু মানুষের মগজ খুব বাজে জায়গায়, বাজে অবস্থায় চলে গেছে। তারা যদি এখন বলে যে আজকে আমাদের দেশটা মালয়েশিয়া দখল করে নেবে, পাকিস্তান দখল করবে, তারা বলবে যে আমরা আছি, আমরা পাকিস্তানের পক্ষে, আমরা সৌদি আরবের পক্ষে, আমরা আবুধাবির পক্ষে। আবুধাবিতে কতটা ইসলাম আছে, সৌদি আরবে কতটা ইসলাম আছে, তারা কতটা নারীকে স্বাধীনতা দিচ্ছে, তারা কতটা একটা আধুনিক শহর গড়ে তুলছে, কোনো খবর তাদের মধ্যে নাই। মোহাম্মদ বিন সালমান কি বিশ্বাস করে এই নিয়েও তারা কোনো ভাববে না। ভাববে যে ইসলামের দেশ সৌদি আরব আসছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বাদ, আমরা ইসলামের পক্ষে, সৌদি আরবের পক্ষে। এখন সেই জায়গা থেকে এই মানুষগুলোকে নিয়ে আওয়ামী লীগ বারবার একই ভুল করে থাকে। তারা ভাবে ভোট বাড়বে, তারা মোটে তাদের ভোট বাড়বে না, বরং তারা আরও যদি 50 বছর বাংলাদেশের কাজ উন্নয়ন করে যায়, আমি মনে করি না তাদের কোনো ভোট বাড়বে, যতক্ষণ পর্যন্ত না তারা নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিবান হিসেবে গড়ে না তুলতে পারবে। যেমন আমি একজন নতুন, আমার বয়স 40-এর কোটায়, আমি যেই সময় বেড়ে উঠেছি সেই সময়টা হচ্ছে বিএনপির সময়, জামায়াতের সময়, বাংলাদেশের এক ধরনের নৈরাজ্যের সময়, এরশাদের সময়, জামাত বিএনপির সময়। আমরা দেখেছি ইতিহাসকে কীভাবে বিকৃত করা হয়। আমাদের সামনে শেখ মুজিবুর রহমানকে একজন খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীকালে আমরা কিভাবে এটা ভাঙলাম, ইতিহাসের প্রকৃত সন্ধানটা কোথায় পেলাম হচ্ছে আমাদের পঠন পাঠনের মধ্য দিয়ে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার
দেশের উন্নয়নের কথা বলছে বারবার, মানুষ উন্নয়ন ঘটাচ্ছে তারা, মানুষের মননের কোনো উন্নয়নকে তারা ঘটাতে পারছে? বাংলাদেশ আওয়ামী লীগ এইখানে সম্পূর্ণরূপে একটি ব্যর্থতায় নজির স্থাপন করছে বলে আমি কিন্তু মনে করি। কিন্তু আমরা যে ভিডিও চিত্রগুলো দেখেছি, যে সেখানে দেখছি যে বেশিরভাগ হামলাকারী 18 থেকে 25 বছরের তরুণ। এখন যার বয়স 18, 12 বছর আগে তার বয়স ছিল 6। এখন যার বয়স 25, 12 বছর আগে তার বয়স ছিল 13। তাহলে কি হলো? আওয়ামী লীগের এই 12 বছরে তাদের নেগেটিভটা জায়গা পেল না, তো তরুণদের মনোজগৎ নিয়ে নিল মৌলবাদী গোষ্ঠী। এভাবে দেখবো আমরা বিষয়টাকে, নাকি এটারও অন্য কোনো কারণ আছে? প্রথমত হচ্ছে এ বিষয়ে বলি, আর কিছু কথা আছে। আপনি যেটা বলেন বয়স, তরুণ একটা বয়স, যে বয়সটা, এই বয়সটা হচ্ছে যে যেদিকে মোবিলাইজ, এরা কিন্তু নিজেরা চালিত হয় না, এদেরকে চালিত। আমাদের একটা বয়স ছিল, আমরাও না বুঝে অনেক কিছু করেছি, যারা একটু ডান পিটে ছিলাম, অনেকেই এটা যাচ্ছে না। যেই ছেলেটা এর সাথে সংগ্রামে এই হামলা বা অন্যান্য কিছুতে নাই, কিছু সব তো তরুণ যাচ্ছে না, কিছু লোক যাচ্ছে একটু ডান পিটে, যারা তারা এইসব কাজ করে। এখন ডান পিটে তরুণ তো অন্য দিকেও আছে। আপনার প্রশ্নটা আমি ওইভাবে জবাব দিতে চাচ্ছি যে এই তরুণগুলো হয়তো ভুল পথে একজনে চালিত করছে, তাকে উস্কানি দিয়েছে। কিন্তু আমাদের যে আরেকটা পক্ষ আছে, যারা এই ডান পিঠে তরুণী আছে, তাদেরকে দ্বারা কিন্তু এদেরকে বাধা দেওয়া যায় অথবা নিরুৎসাহিত করা যায়। আমাদের ওই জায়গাটা, এই যে নিরুৎসাহিত করা, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এই জায়গাটায় আমাদের ভ্রান্তি আছে। অর্থাৎ আরও যদি সোজা ভাষায় বলি, আমাদের পেটের চামড়া, শরীরের চামড়া মোটা হয়ে গেছে, চর্বি হয়ে গেছে। কারণ 12 বছর ক্ষমতা, আমার প্রত্যেকের গায়ে চর্বি হয়ে গেছে, মানে ঘি মাখন বেশি হ্যাঁ, খাওয়া হয়ে ঘি গেছে। মাখন বেশি হয়ে গেছে। এখন স্লোগানের তো নাই, আপনার স্লোগান পাচ্ছেন না, কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, কোনো মোবিলাইজেশন নেই, কিছুই নেই, মোটিভেশন নেই। আমরা একটাই জিন্দাবাদ স্লোগান দেওয়া আমরা শিখছি। যদি দেখি, দেখেন কুমিল্লায় একটি পরিকল্পিত ঘটনা ঘটিয়ে নোয়াখালীতে ঘটনা ঘটানো হয়েছে, যেটি সাধারণ সম্পাদকের জেলা। পীরগঞ্জের আসনটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি সেটা পরে ছেড়ে দিয়েছেন স্পিকারকে। তার অর্থ হলো সরাসরি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বকেই এই সহিংস মৌলবাদীরা চ্যালেঞ্জ করছে। সেইটা কি দল বুঝতে পারছে কিনা? পীরগঞ্জের ঘটনাটা অন্য ঘটনার চেয়ে একটু পার্থক্য আছে, কিছুটা পার্থক্য, কিন্তু মোদ্দা কথা এর পিছনে ইন্ধনদাতা আছে। পীরগঞ্জের ঘটনাটা প্রথমত আমার দৃষ্টিতে প্রশাসনিক একটা বড় ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা। দ্বিতীয়ত পীরগঞ্জের অবস্থা কি সেটা আমরা জানি। দক্ষিণাঞ্চল, আমাদের রংপুর এই অঞ্চল, উত্তরাঞ্চলে যে অবস্থাটা কি আমরা জানি। সেইখানে গাইবান্ধা সহ ওই পীরগঞ্জ, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলো এমনি কিন্তু একটু ধর্মভীরু মানুষ, কিন্তু এই ধর্মভীরু মানুষকে অন্ধ করা খুব সোজা, যে কোনো কাজে অন্ধের দিকে নিয়ে যাওয়া, সেই কাজটা করা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে। আমি এখানে প্রশাসনিক ব্যর্থতা বড় দেখি। আর দ্বিতীয়ত উত্তরাঞ্চলের মানুষ অনেক উদার, মানুষের যদি বৈশিষ্ট্য চিন্তা করা যায়। আমার কথা হচ্ছে, একটু আগে যে কথাগুলো বললেন, যে আমরা যে এখানে আবেগে তাড়িত হয়ে নানান কিছু করছি, সারা দুনিয়া আমাদের মুসলমানেরা কিন্তু অন্যান্য জায়গায় আছে। আমরা এমনি মার্কিন যুক্তরাষ্ট্রে, যে জায়গায় সবাই যেতে চায়, ডান বাম উত্তর দক্ষিণ সব এখন আমেরিকা বসবাস করতে আগ্রহী, আমেরিকার দিকে তাকিয়ে থাকে, সেই জায়গায় মুসলিমরা নানান ধরনের নিষ্পেষণ আছে। আমাদের এখানে যারা উস্কানি দেন, তারা কি একবার ভাবেন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা? ভাবেন না। ওইখানকার সংবাদ মাধ্যমের যে বিজিবি কিন্তু এখানে রেডি। তো আমি এইখানে সামান্য একটা টুক দিয়ে, আমি কি বাংলাদেশের চেয়েও মুসলিমের সংখ্যা কিন্তু ভারতবর্ষে আরও বেশি, সেখানে 20 কোটি অ্যাবাব। তো আমার সব কিছু করতে হবে চিন্তা চেতনার মধ্যে। আমি উগ্রবাদীদেরকেই বলতেছি, শকুনেরা তো কখনো কথা শুনে না। এই শকুনের দল বা যারা শকুনদেরকে উস্কে দিয়ে অন্য কোনো অভিলাষ চরিতার্থ করার চেষ্টা করছে, লক্ষ্য অর্জনের চেষ্টা করছে, তাদের ভাবতে হবে যে এইটা দিয়ে গোটা অঞ্চল, আমি এই দক্ষিণ অর্থাৎ আমাদের যে সাউথ এশিয়া বলতেছি, অঞ্চলে যদি নতুন কোনো উত্তেজনা ছড়া, তাতে আখেরে লাভবান হবে না। আমাদের চোখের সামনে আফগানিস্তান, পাকিস্তান যেখানে আছে, কি হচ্ছে? পাকিস্তানে শিয়া সুন্নিদের কি হচ্ছে? আফগানিস্তানে, পাকিস্তানে কি হচ্ছে? তলানিতে গেছে, ধ্বংসের। এই 50 বছরে পাকিস্তান এখন ইতিহাসের একটা তলানির জায়গা অবস্থা। কিন্তু স্বীকৃত নমন্তব্য বলে যে এরা পাকিস্তানি করতে চায় বাংলাদেশটাকে। না, এখানে কিন্তু এটাও সত্য, উনি যেটা বলছেন, পাকিস্তানিরা এই দেখেন আফগানিস্তানের তাদের পেছনে কর্তৃত্ব হারানোর পরে তারা কিন্তু বছর খানেক হয়ে গেছে, তাদের যেই গুপ্তচর বৃদ্ধির
আমাদের এইসব অঞ্চলে করা হয় তারা বাড়িয়ে দিয়েছে। এবং আমার নিশ্চিত বিশ্বাস, আমার বিশ্বাস এইসব ইয়ার পিছনে ভালো টাকা লোভ নিয়ে আছে। কারণ গত 26-27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আগমনকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, এখন যেটা করা হচ্ছে এগুলা কিন্তু সংগঠিত রূপ, বিচ্ছিন্ন মনে হলো সংগঠিত, এটা একটা চেইন। তাদের একের পর এক সাফল্য গাথা রচিত হচ্ছে, ব্যর্থতা তো শেখ হাসিনা সরকারের এবং শেখ হাসিনা প্রশাসন যে কোনো কারণে তার যে উন্নয়নের কথা বললেন, উন্নয়নের কারণে হয়তো মানুষটা একটা অংশ আস্থাশীল, কিন্তু এটাও সত্য রুলারকে সবসময় নির্মম হতে হয় কোনো কাজে। আসল কথাটা ভালোবাসা দিয়ে কিন্তু রুলার পাওয়া যায়। আসল কথাটা হলো রাজনীতিটা নাই। আওয়ামী লীগ রাজনীতির যে চর্চাটা করছে না, ওটা তো বলছি, ক্ষমতার চর্চা। রুলারের একটা ভূমিকা আছে, ক্ষমতার চর্চাই করছে, রাজনীতির চর্চা করছে না। আওয়ামী লীগের যে নিজস্ব রাজনীতি আছে সেটা অনেক শক্তিশালী, সেটা যদি করতো তাহলে কিন্তু এইসব দুর্ঘটনা এগুলা। কিন্তু প্রশ্ন অন্যটা, যেটা আপনি বিরতির আগেও জানতে চাচ্ছিলেন, যে আওয়ামী লীগের উপরে তো আমরা অনেক কথা বলছি, বাংলাদেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে আমরা বলবো উদার, অসাম্প্রদায়িক, কিন্তু তারাও তো এসে সামনে দাঁড়াচ্ছে না বা সামনে দাঁড়াচ্ছে না। 50 বছরে তাদের অগ্রগতি তো একবারে শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে। 50 বছরে বৈশ্বিক একটা রাজনীতির পরিস্থিতির প্রেক্ষাপট আমার মাথায় রাখতেই হবে। যত কিছু বলি, বৈশ্বিক প্রেক্ষাপট যদি আমি মাথায় রাখি, এখন বিকল্প রাজনীতি বিশ্বে উদা হয়ে যাচ্ছে, বিকল্প অবস্থান উদা হয়ে যাচ্ছে। বিকল্প অবস্থান কি হয় মাঝে মধ্যে, এইসব উন্নয়নশীল, অনুন্নত এইসব জায়গা হচ্ছে সামরিক নির্ভরতা। আর বাংলাদেশের মতো দেশে, ভারতের মতো দেশে, ভারতে দেখেন এখানে কংগ্রেসের অবস্থা কি, কংগ্রেস তো একটা শক্ত সামর্থ্য দল ছিল, লেফট ফ্রন্টের অবস্থা কি। তো বাংলাদেশ তার বাইরে না। আমাদের আশা ভরসার স্থল যাদেরকে আমরা মাঝে মধ্যে মনে করি, তাদের যদি বিকাশ উন্মেষটা না ঘটে, আর তারা যদি খণ্ড খণ্ড বিভক্ত হতে থাকে, খণ্ডে 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 বিভক্ত হয়ে, তাহলে ওই চিন্তা নিজের ঘরে বসে আমরা চিন্তা করতে পারবো, সেই চিন্তাকে মানুষের মাধ্যমে মানুষকে সংগঠিত করার কোনো কাজে লাগাতে পারবো না। আমি মনে করি সেই জন্য এখনো আমাদের ভরসাস্থল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, যে রাজনীতি দ্বারা আওয়ামী লীগ বিকশিত হয়েছে, সেই রাজনীতিকে আওয়ামী লীগ আঁকড়ে ধরে এইটাকে আর একটু প্রচার এবং প্রসার ঘটাতে হবে। অজিত দাশগুপ্ত, রাজনীতির কথা বলতে পারছি, পুলিশ প্রশাসনের কথা বলতে পারছি, কিন্তু একটা সময় তো বাংলাদেশে এই ধরনের ঘটনার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সামাজিক প্রতিকার। তো সামাজিক প্রতিকার সংকুচিত হয়ে এলো কেন বলে মনে হয় আপনার কাছে? একটু আগে আমি যখন কথা বলতে বলতে লাইনটা কেটে গেল। আপনি পাঠ্যসূচি চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনার রাজনীতি আসলে বন্ধ করে রাখা হয়েছে। সমাজের কোনো পরিবর্তনে যারা সমাজ সেবক, যারা আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা সমাজতত্ত্ববিদ, তাদের কোনো ভূমিকা নেই। এবং দেখেন এবারের মতো নির্জীব ক্লীব সংস্কৃতি আমরা আর আগে কখনো দেখিনি। এরশাদ আমলে আমরা বাংলাদেশে ছিলাম, রাস্তায় সংস্কৃতি মাতিয়ে রেখেছে মানুষকে, এবং সেই মাতিয়ে রাখা এক সময় গণজাগরণে পরিণত হয়েছে। আজকে সংস্কৃতি নির্জীব। এবং আপনারা যে বলছেন যে কথাগুলো, এগুলো আমি মনে করছি যারা বলছেন শ্রদ্ধা রেখেই বলছি, সারফেসের কথা, কিন্তু মূলে যদি আপনি যান দেখবেন যে মৌলবাদ সমাজের প্রতি স্তরে বাসা বেঁধে ফেলেছে। যেই কারণে এই তরুণ ছেলেগুলি যে বয়সে তাদের প্রেম করার কথা, যে বয়সে তাদের রক্তে একটা রমণী দোলা দেওয়ার কথা, যে বয়সে তারা কবিতা লেখার কথা, যে বয়সে তারা দেশকে ভালোবাসার কথা, সে বয়সে তারা ধর্ষণ করতে যাচ্ছে। তারা ৭১ আক্রান্ত হয়নি এমন সব ধর্মস্থান আক্রমণ করে কি নেকি হাসিল করতে চাচ্ছে, এটা তো তারাও জানে না। এবং আপনারা যে কথাটা বলছেন যে বহির্বিশ্বে আজকে বাংলাদেশের যে ইমেজ দাঁড়িয়েছে, এত বছর ধরে কষ্ট করে যে ইমেজ বাংলাদেশ অর্জন করেছিল, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, যেটা কিছুদিন পরেই সবাই টের পাবেন। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখন কোন জনগোষ্ঠীর উপর হামলা করে আপনি পার পাবেন না, তারা যতই দুর্বল হোক না কেন। এবং বাংলাদেশে এটাকে যে এথনিক ক্লিনজিং বলা হচ্ছে, এটা কি মিথ্যা? আপনি যদি রেশিওটা দেখেন, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, কিন্তু এই কথাও তো ঠিক যে আপনি যদি সামাজিক মাধ্যম দেখেন, বিশাল অংশের মানুষ প্রতিবাদ করছে, তারা তাদের সমবেদনা প্রকাশ করছে, এবং বাংলাদেশের সমাজের ভেতরে যে একটা অসাম্প্রদায়িক শক্তি আছে, সেটা কিন্তু জেগে ওঠার একটা প্রক্রিয়ার মধ্যে চলে এসছে। এটাও তো ইতিবাচক। আমি সেটা নতমস্তকে স্বীকার করি, এবং এটা সত্য যে বাংলাদেশের সাধারণ মানুষ চায়নি বলে দাঙ্গাটা বিস্তার লাভ করতে পারেনি। কিন্তু যারা চেয়েছে তাদের সংখ্যা কম নয়, এবং যারা নীরব রয়েছে তাদের সংখ্যা অগণিত।
এখানেই সমস্যাটা। আগে আপনার ধরেন যে আমরা ঢাকা রায়টের সময়ও দেখেছি যে ঠিকভাবেই কিন্তু মানুষ বেরিয়ে এসছে। এবং আপনি আরেকটা জিনিস এখানে আমি ভুলে যাওয়ার আগে বলতে চাই, শুধু কি সংখ্যাগুরু মানুষরাই এই বিষয়টাকে যারা হালকা করে নিয়েছে তারা, নাকি সংখ্যালঘুদের মধ্যেও নিয়েছে? আপনি খেয়াল করেন তো, পুজোর শেষ কয়দিন যারা উল্লাস করেছে, যারা নেচেছে, সামাজিক মিডিয়ায় ছবি দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে আর কিছু হয়নি, তারাও তো একটা ভুল কাজ করেছে কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে। এবং আমরা যদি আওয়ামী লীগের কথায় ফিরে আসি, আপনারা, আমাদের সকলের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ পাঠ্যসূচি থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে ক্ষমতায় থাকার কারণে হয়তো নানা কিছু তাকে করতে হয়েছে, সেই আলোচনা তো আমরা করলাম। এখন আমরা একটু যদি আসি যে এই যে সামাজিক মাধ্যমে যে ব্যাপক একটা নাস্তিক আস্তিক বিতর্ক সাফল্যের সাথে করে ফেললো, এবং আমরা দেখলাম এইগুলোতে অনেক সংখ্যালঘুরাও পর্যন্ত মৌলবাদীদের পক্ষে অবস্থান নিয়েছে, ইসলামী মৌলবাদীদের পক্ষে। এইটা তো একটা তাদের বড় বিজয় বলে মনে হয় আমার। এটা তো ধরেন আমি মনে করি এদের পরাজয়, মৌলবাদীদের বিজয়। এটা ভয়ে করুক, আক্রমণের শিকার হওয়ার কারণে করুক, কিংবা মন থেকেই করুক, যে কোনো কারণে করুক, এটা আরো একটা ইন্ডিকেশন যে আমাদের সমাজে সবকিছুই পৌঁছে গেছে। হ্যাঁ, এখন ধরেন আমরা বারবারই যাদের উপর এরকম একটা কথা বলছি, কিন্তু একই সাথে কোথাও আসার জায়গা আছে কিনা সত্যি আসার জায়গা অবশ্যই। সংস্কৃতি বান্ধব শিক্ষাটাকে ঠিকঠাক করতে পারি। যে শিক্ষা কখনোই অযোধ্যা শিক্ষা মানুষকে জ্ঞানবান করে তুলতে পারে না, বিবেকবান করে তুলতে পারে না, যতক্ষণ পর্যন্ত না শিক্ষার সঙ্গে সংস্কৃতি একীভূত না হয়। আমরা উচ্চশিক্ষার কথা বলে থাকি, আমরা অনেক বিশ্ববিদ্যালয়, নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি। আপনি দেখেছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের চুল কেটে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তিনি সংস্কৃতিবান শিক্ষক নয় বলে ছাত্রদের কেচে দিয়ে চুল কেটে দিচ্ছেন। সুতরাং বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে লাভ নাই, স্কুল প্রতিষ্ঠা করে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত মানবিক এবং সংস্কৃতি বান্ধব শিক্ষা আমরা প্রবর্তন করতে না পারি। এর মধ্য দিয়ে মনে হয় আমরা আমাদের জাতিটাকে গঠন করতে পারবো, নাইলে আমি কোনো বাংলাদেশ নিয়ে আশা দেখতে পাচ্ছি না। প্রায় আমরা একটা কথা বলি নবারুণ ভট্টাচার্যের সেই কবিতা, যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, কিন্তু আমার দেশ তো মৃত্যু উপত্যকাই দেখে আসছে। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, এটা স্বীকার করে এই দেশটা কিভাবে গঠন করা যায় এটা আমাদের জন্য সম্মিলিতভাবে লড়তে হবে। এখন এই দেশ আমার না, এই দেশ আমার না বলে তো পার পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাকে থাকতে হবে, আমাকে থাকতে হলে মস্তক বন্ধক দিয়ে থাকতে হবে। মাথাটাকে আমি কল্লা আমার শত্রুর কাছে বন্ধক দিয়ে রেখেছি, তোমরা পারলে আমার মাথাটা কেটে ফেলো, কিন্তু আমি এই দেশটা গঠন করবই। এরকম এই প্রতিশ্রুতি এরকম একটা অঙ্গীকার থাকতে হবে। কুদ্দুস আহমেদ, এই যে আমরা গণমাধ্যম কর্মীদের উপর একটা দোষ আসছে যে আমরা তথ্য লুকিয়ে রেখেছি, আমরা ঠিকমতো প্রচার করি নাই। সমস্যা সমাধান করতে হলে তো সমস্যাকে স্বীকার করতে হবে। সেই মনোভাবটা সরকারের ভিতরে, সমাজের ভিতরে, গণমাধ্যমের ভিতরে, বুদ্ধিজীবীদের ভিতরে, রাজনীতির ভিতরে কি দেখতে পান আপনি? তথ্য লুকানো হচ্ছে, দেখেন, তথ্য লুকানো না, আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা অনেক কথা, সব জায়গায় প্রচার করি না। আমার ঘরের কিছু জিনিস আছে এখানে বলি না, এরকম অনেক। এটা হচ্ছে যে সেলফ সেন্সরশিপ কিছু জিনিস আছে, এটা হচ্ছে নৈতিকতা, দায়বদ্ধতা, নৈতিকতা, এইসব জিনিস আছে। আমি একটু আগে বলছিলাম প্রসঙ্গক্রমে, দেখেন আজকে আমি কলকাতার খুব নাম করা দুটো কাগজ, আমি নাম বলতে চাই না তাদের, সবাই জানেন পড়েন, খেয়াল করেছি ওইখানের বিশিষ্ট ব্যক্তিরা মুখর হয়ে গেছেন যে বাংলাদেশের এই ব্যাপারে, যে ওইখানে যাতে শান্ত এবং শান্তি রক্ষা করা হয়, প্রশাসনের প্রতি তারা তাগদা দিচ্ছেন। বিজিবি অল ইন্ডিয়ার যিনি যারা শাসন করছেন, তারা কিন্তু এখানে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দিচ্ছেন, মিছিল করছেন, পুরাচ্ছেন, বাংলাদেশের পতাকাকে হস্তনস্ত করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জায়গাটা রেসপন্সিবিলিটি এই জন্য দরকার, পত্রিকা কিন্তু সব কিছু প্রচার করে না, মিডিয়া প্রচার করে না। এখন ইউটিউবের কারণে অনেক কিছু আবার চলে আসে, ফেসবুকে চলে আসে। সেইখানেও প্রত্যেক সচেতন ব্যক্তি, আমি যদি নিজেকে সচেতন মনে করি, আমারও কতটুকু লেখা যাবে কতটুকু লেখা যাবে না, সেই জিনিসটা এখন কিন্তু একটা সেলফ সেন্সরশিপে যেতে হবে। আমি যাতে এই মুহূর্তে এমন কিছু না করি যাতে আমি হয়তো আমার তথ্য আপনি না দিলে তো গুজব বাড়বে না। গুজবটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, গুজবটা রক্ষা করার দায়িত্বশীল ব্যক্তির। এই যে গুজব পারবে বলছেন, এদিকেও কিন্তু গুজব প্রতিহত কিন্তু সেই আমলে 1964 সালে সাম্প্রদায়িক একটি হামলার পরে ইত্তেফাকের প্রথম পাতায় সম্পাদকীয় ছিল পূর্ব বাংলা রুখিয়া দাঁড়াও। এটা আজ কেন হয় না? হ্যাঁ, রুখিয়া দাঁড়াও। আমি সাম্প্রতিককালে কিন্তু গণমাধ্যমের প্রতি এই সাম্প্রতিক, অর্থাৎ এই সময় যেটা বাংলাদেশ টেলিভিশনগুলো যা করছে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যম বলতে গেলে আমাদের যেহেতু প্রিন্ট মিডিয়া আছে, অন্যান্য মাধ্যম আছেন, Online আছে। সব মিডিয়াগুলো সবাই ঠিক মতো রেসপন্সিবল হতে পারেনি, কেউ কেউ অন্যরকম করছে। কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আর আরেকটা ভূমিকা আছে, মিডিয়া যেহেতু সব জায়গায়, সব স্তরে, সব ঘরের ভিতরে পৌঁছাতে পারে, মিডিয়া এইসব গুজব বলেন, এইসব সাম্প্রদায়িকের উস্কানি বলেন, এগুলোকে নষ্ট করে দিতে পারে। মিডিয়া ইচ্ছা করলেই পারে। মিডিয়া পারে এই জন্য মিডিয়া সেই এই সব ব্যক্তিকে এই সময় হাইলাইট করবে। দাঙ্গা এবং সংঘাত বিরোধী সাংবাদিকতাটা হয়েছে বলে আপনি মনে করছেন না? না, সেইভাবে হয় না। দাঙ্গা সেই সব ব্যক্তিকে হাইলাইটস করতে হবে এই সময়, যার বক্তব্যে একদম দেশবাসী আস্থা পায়। তিনজনের কাছ থেকে অল্প অল্প করে শুনবো। সুকৃত নোমান, আপনাকে দিয়ে সাজেশন কি? রাজনীতিকে ঠিক হতে হবে। যতক্ষণ পর্যন্ত না রাজনীতি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না। কারণ রাজনীতি সব কিছুর নিয়ন্ত্রক। আমি একা শিক্ষকের পক্ষে সম্ভব নয়, সাংবাদিকের পক্ষে সম্ভব নয়। রাজনীতি যদি তার সঠিক মার্গে চলে, সঠিক দিশায় চলে, সঠিক গতিতে চলে, সব কিছু একদিনে ঠিক হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি, মনে করি। জনাব অজয় দাশগুপ্ত, আপনার সুপারিশ? আমি মনে করি যে আপনার রাজনীতিটা ফিরিয়ে আনতে হবে, এবং আপনি ইংল্যান্ডের দিকে তাকান, ডাইনেস্টির একটা সবচেয়ে বড় উদাহরণ যেমন সেখানে আছে, সেখানে আবার আপনার পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিরও সবচেয়ে বড় উদাহরণ আছে। আমাদেরকে একটা সলিউশনে আসতে হবে যে কিভাবে রাজনীতি সফল হবে, এবং কিভাবে ভোটাধিকার প্রয়োগ করা যাবে, এবং কিভাবে মানুষের স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনা যাবে। এটা আওয়ামী লীগকে করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। জনাব কুদ্দুস আহমেদ। বলি, একটু আগে যেটা বলেন, রুখিয়া দাঁড়াও, এই রুখিয়া দাঁড়াও আমরা কিন্তু রাজনীতিবিদদের মুখে এরশাদ শাসনামলের শেষে যখন 89 সালে কিন্তু এরকম একটা সাংবাদিকতা আমরা দেখেছি। হ্যাঁ, এখন দেখলাম না। 89 সালে সাংবাদিক, আমি রাজনীতিবিদদের মুখে 89 সালে ছাত্র সংগ্রাম পরিষদ কিন্তু বলেন, গ্রাউন্ডটা তৈরি করেছিল গণমাধ্যম। গণমাধ্যম, এবার গণমাধ্যম 7 দলীয় জোট বলেন, 8 দলীয় জোট বলেন, 5 দলীয় জোট বলেন সেই সময়, এবং এরা এক বাক্যে কিন্তু এই সাম্প্রদায়িকতা এইটাকে দমন করার জন্য একসাথে আহ্বান জানিয়েছিল, একসাথে রাস্তা নেমেছিল। আমি এখনও আশা করি যারা আগামী দিনের ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, সেটা ছোটো হোক দল হোক, বড় দল হোক, বিচ্ছিন্নভাবে হোক, তাদের কিন্তু এই সব জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। এখানে আমি কিন্তু অনেকে বলে যে আমি আওয়ামী লীগ- মৌলানাদের না, আপনাকে একটু রাস্তায় যে- মিছিল আমি- আশা করছি। অনেকের এই মতামত আছে যে আওয়ামী লীগ আসলে একলা হয়ে গেছে, সে অন্য প্রগতিশীল শক্তিকেও দূরে সরিয়ে দিয়েছে 12 বছরে ক্ষমতার চর্চায়। কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ সরিয়ে দিল, সে যে আওয়ামী লীগকে কাছে ডাকছে সেটা ওই দলগুলোর কিন্তু প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ হয়তো সরিয়ে দিয়েছে, কিন্তু এই 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 ত্যাগবোধটা তার থাকতে হবে যে এই সময় আমি আবার আওয়ামী লীগের পাশে যাব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে আলোচনা শুনছিলাম, আসলে সম্প্রীতির কোনো বিকল্প নাই, কিন্তু সম্প্রীতি বাংলাদেশে আসলে নাই, এটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যার যার অবস্থান থেকে। গণমাধ্যম কর্মী হতে পারেন, সাংস্কৃতিক কর্মী, মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকে। এবং আমি মনে করি যে 1971 সালে যে চেতনা আমাদের ছিল, উদার ও সাম্প্রদায়িক মানবিক মর্যাদার বাংলাদেশ, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে যে কোনো মানুষ হোক, যে শ্রেণীরই হোক, যে পেশারই হোক, প্রত্যেকের একটি মানবিক মর্যাদা আছে, সম্পূর্ণ অধিকার আছে। এই কথাটি যেটা সুকৃতি নোমান বলছেন, আমার শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে এই পরিবর্তনটা মনোজগতে আনতেই হবে। যে মনোজগৎ দখলে নিয়েছে তারা, সেই মনোজগতে এখন আমাদের প্রবেশ করতে হবে এবং সেই ন্যারেটিভটা তৈরি করতে হবে। সেই প্রত্যাশায় আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।